তো মায়োসিসে কিভাবে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হচ্ছে সেটাই দেখব। তবে এটা দেখার আগে ফার্স্টে দেখো এখানে একটু খেয়াল করি। আচ্ছা, এইখানে কয়টা ক্রোমোজোম আছে? এখানে একটা ক্রোমোজোম আছে, একটা ক্রোমোজোম। এখানে কয়টা ক্রোমোজোম আছে? দেখো এখানে দেখে মনে হচ্ছে দুইটা, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু একটাই ক্রোমোজোম আছে। তাহলে এটাতেও একটা ক্রোমোজোম আছে, এখানেও একটা ক্রোমোজোম আছে। এই দুটো ক্রোমোজোমের ভিতরে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই ক্রোমোজোমে, এটা তো সেন্টিমিয়ার, হ্যাঁ, তো এই যে অংশটা এটাকে বলে একটা ক্রোমাটিড। এই টোটালটা মিলে একটা ক্রোমাটিড। তাহলে এই ক্রোমোজোমে একটা ক্রোমাটিড আছে, একটা ক্রোমাটিড। আর এই ক্রোমোজোমে দেখো এটা সেন্টিমিয়ার, তাহলে এইখানে একটা ক্রোমাটিড এবং এখানে আরেকটা ক্রোমাটিড, এখানে দুইটা ক্রোমাটিড আছে। সো এই দুটোর ভিতরে এটাই পার্থক্য। আচ্ছা, এখন আমরা তো জানি যে মায়োসিস ঘটে কোথায়? জনন কোষে, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট। তো আমরা যে কোনো একটা কোষে দেখি যে কীভাবে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। সো একটাতে যেভাবে হবে অন্যটা তো একইভাবেই হবে। তো সাপোজ আমি এখানে একটা মেল গ্যামেট নিচ্ছি, এটা একটা মেল গ্যামেট, হ্যাঁ, তাহলে এই মেল গ্যামেটে কতগুলো ক্রোমোজোম থাকবে? 46টা থাকবে। তো ধরলাম এই ক্রোমোজোমগুলো এইভাবে আছে, এখানে 46টা ক্রোমোজোম আছে। ওকে, এখন কি হবে দেখো, এই যে 46টা ক্রোমোজোম যে আছে, হ্যাঁ, এই 46টার ভিতরে কিন্তু 23টা আসছে পিতা থেকে এবং বাকি 23টা আসছে মাতা থেকে, হ্যাঁ, এই জন্য এটাকে ডিপ্লয়েড বলে, হ্যাঁ। তাহলে এখান থেকে কি হবে, পিতা থেকে যে 23টা আসছে সেই 23টা কি হবে, সেই 23টা হচ্ছে একটা সাইডে চলে যাবে, সেই 23টা ক্রোমোজোম একটা সাইডে চলে যাবে। আর মাতা থেকে যে 23টা আসছে সেই 23টা ক্রোমোজোম আর একটা সাইডে চলে আসবে। তাহলে এই পাশে আছে হচ্ছে 23টা ক্রোমোজোম এবং এই পাশে আছে 23টা ক্রোমোজোম। ওকে, এরপরে ধাপে কি হবে দেখো, তাহলে এই পাশে যদি 23টা ক্রোমোজোম থাকে এবং এই পাশে 23টা আছে, তাহলে মাঝখান থেকে যদি নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যায় তাহলে কি হবে, এখান থেকে দুইটা ডটার সেল পাওয়া যাবে, এই একটা সেল এবং এই একটা সেল। এবং এই সেলে ক্রোমোজোম থাকবে কতগুলো? এই যে এই অবস্থায় থাকবে 23টি, হ্যাঁ। আর এই সেলে কি থাকবে? একইভাবে এখানেও থাকবে হচ্ছে 23টা ক্রোমোজোম। তাহলে কি হলো দেখো, এই যে এখানে কিন্তু নিউক্লিয়াসের একবার বিভাজন ঘটলো এবং ক্রোমোজোমেরও একবার বিভাজন ঘটলো, হ্যাঁ। অর্থাৎ একটা কোষ থেকে আমরা দুইটা কোষ পাইছি, কিন্তু এই কোষটাতে 46টা ক্রোমোজোম ছিল, এই কোষটাতে 23টা ক্রোমোজোম হয়ে গেছে, এখানেও 23টা, এখানেও 23টা, ঠিক আছে। তাহলে যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে গেল। ওকে, নেক্সট স্টেপে কি ঘটবে দেখো, এই যে 23টা যে ক্রোমোজোম আছে এতে তো ডাবল ক্রোমাটিড আছে, তাই না? তাহলে এই কোষটা, এই কোষটা আবার রাখতেছি, এই কোষটা আবার রাখলাম। তাহলে এই যে এখানে যে সেন্ট্রোমিয়ারগুলো আছে, হ্যাঁ, এই যে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার দিয়ে যেগুলো যুক্ত আছে ক্রোমাটিডগুলো, এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাবে। তাহলে এখানে সেন্ট্রোমিয়ার যদি বিভক্ত হয়ে যায় তাহলে দেখো তো তখন এভাবে এগুলো সিঙ্গেল ক্রোমাটিড হিসেবে অবস্থান করবে না, মানে ক্রোমোজোম হবে এবং তারা সিঙ্গেল ক্রোমাটিডে থাকবে। তাহলে 23টা ক্রোমোজোমে ক্রোমাটিড ছিল কতগুলা? 46টা ক্রোমাটিড ছিল। তাহলে এখানে যদি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায় তাহলে এখন যে ক্রোমোজোমগুলো থাকবে এদের থাকবে সিঙ্গেল ক্রোমাটিড এবং সিঙ্গেল ক্রোমাটিড হিসেবে তাহলে এখানে কিন্তু তখন ক্রোমোজোমই হয়ে যাবে 46টা, কারণ সিঙ্গেল ক্রোমাটিড তো এগুলো একটা ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার যেহেতু আছে তাহলে 46টা ক্রোমোজোম আছে, সো এমনি 46টা ক্রোমোজোম, হ্যাঁ, এবং ক্রোমাটিডও আছে 46টা, ক্রোমাটিড 46টা। এখানেও সেম, এই যে সেন্ট্রোমিয়ার দিয়ে যে ক্রোমোজোমগুলো আছে 23টা ক্রোমোজোম আছে এবং ডাবল ক্রোমাটিড আছে, তার মানে ক্রোমাটিড আছে 46টা। সেন্ট্রোমিয়ার যদি বিভক্ত হয়ে যায় তাহলে এইখানে এখন আমরা পাবো একটা সিঙ্গেল ক্রোমাটিড দিয়ে যে ক্রোমোজোমগুলো থাকবে সেগুলো। তাহলে ক্রোমাটিড যেহেতু 46টা ছিল এবং সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাওয়ার কারণে এর একটা সেন্ট্রোমিয়ার হয়ে গেছে এবং যেহেতু সিঙ্গেল ক্রোমাটিড তাহলে এখানে ক্রোমোজোম কিন্তু আছে 46টা, 46টা ক্রোমোজোম আছে, হ্যাঁ। ওকে, এরপরে ধাপে কি হবে দেখো, এই যে কোষটা আছে এই কোষে এখান থেকে 46টা ক্রোমোজোম আছে, এই 46টার ভিতরে 23টা ক্রোমোজোম কি করবে, তারা চলে আসবে এক মেরুতে আর বাকি 23টা চলে আসবে আর এক মেরুতে।
এখানেও সেম 46টা ক্রোমোজোম আছে। তাহলে এখান থেকে এভাবে 23টা চলে আসবে এক মেরুতে, আর বাকি 23টা চলে আসবে আর এক মেরুতে। তাহলে এই পাশে 23টা আছে, এই পাশে 23টা আছে। এখন এই যে নিউক্লিয়াস যদি এখান থেকে বিভক্ত হয়, তাহলে এই কোষটা থেকে আমরা দুইটা কোষ পাবো, এখানে একটা কোষ, এইখানে একটা কোষ। তাহলে এই পাশে যেহেতু 23টা ছিল, তাহলে এই পাশে এখন কোষে কি হয়ে যাবে, এখানে ক্রোমোজোমই হয়ে যাবে 23টা, এবং এই কোষেও ক্রোমোজোম হবে 23টা। ওকে, আর এই যে এখানে যেটা যে 46টা ক্রোমোজোম ছিল, 23টা এক পাশে চলে আসছে, বাকি 23টা এক পাশে চলে আসছে। তাহলে এখান থেকে যদি নিউক্লিয়াস যদি বিভাজিত হয়, তাহলে এইখান থেকে যে আমরা অপত্য কোষ পাবো, এইখানে একটা আর এখান থেকে এখানে একটা। তাহলে এইখানে কিন্তু আমাদের ক্রোমোজোম থাকবে কতগুলা, 23টা, এবং এখানে ক্রোমোজোম থাকবে 23টা। হ্যাঁ, সো এটাই হচ্ছে সেই মায়োসিস কোষ বিভাজন। দেখো অ্যাকচুয়ালি আমি এটা আরেকবার রিক্যাপ করি। একটা মেল গ্যামেট যেখানে 46টা ক্রোমোজোম আছে, তাহলে এখানে কি হয়েছে, পিতা থেকে 23টা আসছে, মাতা থেকে 23টা আসছে। সো পিতা থেকে যে 23টা আসছে সেটা এক সাইডে চলে গেছে, মাতা থেকে 23টা আলাদা হয়ে গেছে। এখন নিউক্লিয়াস যদি বিভাজিত হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা দুইটা কোষ পাচ্ছি, এই একটা কোষ, এই একটা কোষ। এই কোষে 23টা ক্রোমোজোম থাকবে, এই কোষে 23টা ক্রোমোজোম থাকবে। বাট দেখো ক্রোমাটিড কিন্তু ডাবল আছে, তাহলে 23টা ক্রোমোজোম এবং 46টা ক্রোমাটিড আছে। হ্যাঁ, এই যে এটা বলতো। ওকে, তারপরে ধাপে কি হলো, এখানে এই যে সেন্ট্রোমিয়ারগুলো বিভাজিত হয়ে গেল, তাহলে বিভাজিত হয়ে গেল। এখন এগুলো এক একটা ক্রোমোজোম এবং যাদের সিঙ্গেল ক্রোমাটিড আছে, তাহলে অবশ্যই 46, এবং যেহেতু এখানে 46টা ক্রোমাটিড ছিল, তাহলে এখানে 46টা ক্রোমোজোম হয়ে গেল এবং 46টা ক্রোমাটিডই আছে। হ্যাঁ, সো এটারও সেম, এখান থেকে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাবে, এখানে 46টা ক্রোমোজোম সৃষ্টি হয়ে যাবে। ওকে, তো এরপরের ধাপে কি হয়েছে, এই 46টা থেকে 23টা ক্রোমোজোম এক সাইডে চলে আসছে এবং বাকি 23টা এক সাইডে চলে আসছে। এটা তো সেম, 46টা থেকে 23টা এক সাইডে, বাকি 23টা এক সাইডে। তাহলে এখন যদি নিউক্লিয়াস বিভাজিত হয়, তাহলে এটা একটা ডটার সেল, এটা একটা ডটার সেল, এখানে 23টা ক্রোমোজোম, এখানে 23টা ক্রোমোজোম, এটাও সেম। হ্যাঁ।